পৌষের কনকনে শীতের রাত। বঙ্গভূমে এতখানি শীত পড়তে আগে কখনো কেউ দেখেনি। ঠিক তেমনি ভোরবেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে সামনে থেকে 1 হাত পর্যন্ত দূরত্বেও ভালো করে কিছু দৃষ্টিগোচর হয় না। হঠাৎ ভোর রাতে ঘুমটা ভেঙে গেল শেখরবাবুর। ঘুম একবার ভেঙে গেলে আর বিছানায় শুয়ে থাকতে পারে না শেখরবাবু। তার বড্ড অস্বস্তি হয়। মনে তো হচ্ছে ভোর হয়ে গিয়েছে। এই শীত বাবাজি একটু গা সওয়া হয়ে একটু কয়েকদিন বেশি থেকে যাও। কি এলো আবার এত রাতে? কাকে থাকতে বলছো? শুনে রাখো, আমি কিন্তু এত রাতে আর রান্নাবান্না করতে পারবো না। ঘুমের ঘরেই বলে উঠলেন শেখরবাবুর স্ত্রী সরলা দেবী। শেখরবাবু বিড়বিড় করে বললেন, ঘুমিয়ে ঘুমিয়েও কানটা ঠিক খাড়া রয়েছে। তোর একটু নিজের মনে কথাও বলতে পারবো না। এই কি বিড়বিড় করছো? হ্যাঁ, যা বলছো জোরে বলো, শুনতে পাচ্ছি না। আরে কিচ্ছু না, কেউ আসেনি। কে আর আসবে এত রাতে? আমি চললাম মর্নিং ওয়াকে। অপর দিক থেকে কোনো উত্তর এলো না। তীব্র নাক ডাকার শব্দে ঘরটা ভরে উঠল। সরলা দেবীকে নিয়ে শেখরবাবুর কোনো অভিযোগ নেই, এই এক নাক ডাকা ছাড়া। পুরুষ মানুষ নাক ডাকে একথা তিনি বহুবার শুনেছেন এবং দেখেওছেন, কিন্তু মহিলারাও যে এমন তীব্র শব্দে নাক ডাকতে পারে তা সরলা দেবীর মতো একটা অর্ধাঙ্গিনী না পেলে তিনি জানতেই পারতেন না। অবশ্য এত বছরে তা অভ্যাস হয়ে গিয়েছে। হাতে একটা আদ্যিকালের 5 সেলের টর্চ নিয়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে রাস্তায় পেরিয়ে পড়লেন। বাড়ির পাশের এই রাস্তাটা শেখরবাবুর হাতের তালুর মতো চেনা। ভোরে উঠে প্রতিদিন 1.5-2 কিলোমিটার হাঁটেন 50 ঊর্ধ্বের শেখরবাবু। মর্নিং ওয়াকের এই অভ্যাসটা ওনার আজকের নয়, তা প্রায় 25 বছরের। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশাটা বোধহয় একটু বেশি ঘন। অন্ধকার চারিদিকে ছুপছুপ করছে। টর্চের আলো কুয়াশার চাদরকে বেশি দূর ভেদ করতে পারছে না। কটা বাজে দেখার জন্য এতক্ষণে তার খেয়াল হলো হাতে ঘড়িটা নেই। যা, তাড়াহুড়োতে ঘড়ি পড়তেই ভুলেই গেছি। কটা বাজে কে জানে। টর্চটা জ্বালাতে উদ্যত হলেন তিনি, কিন্তু বিধি বাম আদিকালের পুরনো টর্চ তার আশীর্বাদী আলোটুকু বিকিরণ করতে ব্যর্থ হল। যা বাবা, এটা আবার কি হলো? দেখো দেখি, এতক্ষণ তো ঠিকই জ্বলছিল, এখন আবার কি হলো? যত সব ঝামেলা। টর্চটাকে কয়েকবার হাতের তালুতে ফেলে হাতড়ে আঘাত মারলেন, কিন্তু ওটি কিছুতেই আর আগের অবস্থায় ফিরে এলো না। উনি বাকি করে জানবেন যে আজকে এত কুয়াশা হবে? ঘরের ভেতরে থেকে তো আর বাইরেটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু আজ ব্যাপারটা কোথাও যেন একটু আলাদা বলে মনে হচ্ছে শেখরবাবুর। প্রতিদিন অগন্তি মানুষ যায় আসে এই পথ দিয়ে, ভোর রাত থেকেই সেই হট্টগোল শুরু হয়ে যায়, কিন্তু আজ যেন চারদিকটা কেমন নিস্তব্ধ। একটানা ঝিঝির ডাক কানে ঝিমঝিম ধরাচ্ছে শুধু। ব্যাপারটা কি? আজ এখনো রাস্তা একেবারে শুনশান। নেরি কুকুরগুলোই বা গেল কোথায়? সব একসাথে শীত ঘুম দিচ্ছে নাকি?
ভজহরিদা, তপনদা এরা সবাই গেল কোথায়? আজ কেউ আসবে না নাকি? না, তা তো হওয়ার কথা নয় না। কারোরই মর্নিং ওয়াক মিস হওয়ার কথা নয়, কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, শেখরবাবুদের দলের কয়েকজন মর্নিং ওয়াক কখনো মিস করে না। পৃথিবী যতদিন না উল্টে যাচ্ছে ততদিন এর অন্যথা হওয়া নয়। এমন সময় কোত্থেকে রাস্তার কুকুরগুলো একসাথে তারস্বরে চেঁচিয়ে উঠল। শেখরবাবু চমকে উঠলেন। এদিকে কুকুরের সমবেত কর্কশ কণ্ঠস্বর শেখরবাবুকে বুকে ভয় ও কানে তালা ধরিয়ে দিচ্ছে। বাড়িতে কুকুর থাকলেও শেখরবাবুর কুকুরের প্রতি ভয়টা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। ওটি এখনো ভেতরে ভেতরে কোথাও যেন অব্যাহত রয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ এমন চলার পর কুকুরগুলো শান্ত হল। কুকুরের ডাক থেমে যেতে হঠাৎ করেই পেটে একটু চাপ পড়ল। বুঝলেন নিম্নচাপের গতি বেগবয় হয়ে উঠেছে। উফ, এখন আবার ডাকা কেন? কি আর করা যাবে, যাই 11 নম্বর গাড়িটা সাইড করে দাঁড় করাই। না না, রাস্তায় কোনো গাড়ি নেই। শেখরবাবু একটু মশকরা করছিলেন আর কি। যেমন ভাবা তেমন কাজ। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এমন সময় পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার মশাই, অনেক ভয় পেয়েছিলেন বুঝি? কে কে কোথায়? কে কে এ? হঠাৎ অচেনা গলার স্বর শুনে বুকটা ধরাস করে উঠেছিল শেখরবাবুর। আরে সেরে নিন, কাজটা সেরে নিন মশাই। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনাকে পরে দেখলেও চলবে। আমাকে দেখার থেকে ওইটি বেশি জরুরি। লোকটির কথায় আশ্বস্ত হয়ে এতক্ষণে চাপ মুক্ত হতে পেরে শেখরবাবুও নিজেও একটু শান্তি পেলেন। এ আপনি কে বলুন তো? মশাই, বড় ভয় পেয়েছিলেন মনে হচ্ছে। মানে আসলে এই কুকুরে আমার বড় ভয়, তাই বলে আমাকে কিন্তু ভীতু ভাববেন না। অতগুলো কুকুর তো একসাথে যদি ঘিরে ধরে কিচ্ছু করার থাকবে না, তাই একটু। ওই কুকুরগুলো আপনাকে দেখে নয়, আমাকে দেখেই চিৎকার করছিল। ভূত টুত ভেবেছে হয়তো। কি বললেন? ভূত? দেখ, ভূত বলে আবার কিছু হয় নাকি? হয় না বুঝি? মানে আপনি ভূত মানেন না? শুধু ভূত কেন, এখনকার দিনে চোখে না দেখে কিছুই বিশ্বাস করা উচিত নয়। ভূত থাকলেও হয়তো থাকতে পারতো আমাদের সেই ছোটবেলায়, যখন ইলেকট্রিক আসেনি, অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে দাদু ঠাকুরমারা গল্প বলতো। কিন্তু নিজের চোখে তো কখনো দেখিনি, তাই বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন নাকি? এই সমস্ত বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না হয় পরে হবে, কিন্তু যে কাজে এসেছি সেই কাজটা তো আগে করি। কি? কোনটা বলুন তো? আরে বাবা, আপনি তো মর্নিং ওয়াকে এসেছেন নাকি? কি তাই তো? চলুন তাহলে হাঁটতে হাঁটতে কথা বলা যাক। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আগন্তুকের সঙ্গে শেখরবাবু পাশাপাশি হাঁটতে থাকলেন। হঠাৎ একটা বিকট গন্ধ নাকে এসে ধাক্কা মারল, কিন্তু গন্ধটা ঠিক কিসের সেটা তিনি ঠাউর করতে পারলেন না। সেদিকে বেশি আমল না দিয়ে তিনি বললেন, আমাদের দলের কেউ এখনো কেন আসছে না বুঝতে পারছি না। শীতে বোধহয় সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আসলে সবাই একসাথে আসি তো, তাই একা একা ব্যাপারটা ঠিক জমে না। একা কোথায়? এই তো আমি আছি। আমি কি দলের কেউ নই নাকি? আমিও তো প্রতিদিন আপনাদের সাথেই হাঁটি। ও, অন্ধকারে আপনার মুখটাও তো ঠিক দেখতে পাচ্ছি না। আমার টর্চটাও কাজে ডুব মেরেছে। মুখের টর্চ লাইটটা মেরে মুখটা দেখব, আর তার জো নেই। গলাটাও একটু অন্যরকম লাগছে। আপনার নাম কি বলুন তো? হরি হরি আমার নাম। ও, আপনি ভজহরিদা? ঠান্ডা লেগেছে নাকি? গলাটা এরকম অন্যরকম লাগছে। হবে নাই বা কেন,
যা জমকা শীত পড়েছে, আপনি তো প্রতিদিন দেরিতে আসেন, আপনার গাড়ি তো সব সময় সবার লেটে চলে। আজ আবার বিফোর টাইম, তা রাতে ঘুম পায়নি নাকি? আপনার মধ্যে মশকরা ব্যাপারটা বেশ ভরপুর রয়েছে দেখছি। আগে আমার সমস্ত কাজেই লেট হতো মানছি, কিন্তু এখন আর আমার কোনো কাজে লেট টেট হয় না। সে কি, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সব কাজ তাড়াতাড়ি করে ফেলছেন? কারণ এখন আমার কোনো কাজই নেই। সে কি, আপনি রিটায়ার করলেন কবে? 60 পেরিয়ে গেলেন মশাই, আপনাকে দেখে তো বোঝাই যায় না। খালি চোখে দেখে কি আর সবকিছু বোঝা যায় মশাই? তা তো বটেই। তাহলে হরিদা, আপনি তো এখন ফ্রি, যাকে বলে একেবারে ঝাড়া হাত পা। সে তো বহুদিন আগে থেকেই। তাহলে কি ভাবছেন ভূত প্রেত নিয়ে গবেষণা করবেন নাকি? এই নিয়ে আর গবেষণা করার কি আছে? সেই ডিগ্রি তো আমি অনেকদিন আগেই পেয়েছি। সে কি, কবে, কোন ইউনিভার্সিটি থেকে? ওয়ার্ল্ড হেরিটেজ ইউনিভার্সিটি। বলেই হরিবাবু খলখলিয়ে হেসে উঠলেন। শেখরবাবু বললেন, তলে তলে কত কি ঘটিয়ে ফেলেছেন আপনারা, আমারই শুধু কিছু হলো না। পাশ থেকে একটা বাইক ফুল স্পিডে শেখরবাবুর পাশ দিয়ে বেরিয়ে গেল। সে হিসেবে দেখতে গেলে গাড়িটা যেই স্পিডে গেল তাতে করে হরিবাবুর ওনার পাশে অক্ষত দাঁড়িয়ে থাকার কথা নয়, কিন্তু সেদিকে খেয়াল করলেন না শেখরবাবু। হরিনামের ব্যক্তিটি বলে উঠলেন, দেখেছেন কাণ্ড? আজকালকার ছেলে ছোকরাগুলো এইটুকু সহবত শেখেনি, ট্রাফিক আইনও মানতে চায় না। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছিল। হ্যাঁ, তা যা বলেছেন, কিন্তু আমাদেরও বোধহয় দোষ ছিল। আমরা তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম, হয়তো বাইকটা হর্ন দিয়েছে, আমরা খেয়াল করিনি। বলছেন তাহলে? তা হবে হয়তো। তা বলছি হরিদা, আপনি তো বললেন আপনি কি সব ইউনিভার্সিটি থেকে নাকি ভূত প্রেতে ডিগ্রি করেছেন, তাহলে সত্যি কি ভূত বলে কিছু আছে? আছে তো বটেই, যেমন আপনি আছেন তেমন ভূতও আছে। তা ভূতকে ঠিক কেমন দেখতে যদি একটু বলেন? আপনার কি মনে হয় ভূত কেমন দেখতে হতে পারে? কখনো তো দেখিনি, তাই ঠিক বলতে পারবো না, কিন্তু ছোটবেলায় দাদু ঠাকুরমার মুখে শুনেছি ভূত এদের পা নাকি উল্টো দিকে ঘোরানো থাকে, চোখ দুটো নাকি মণিহারা ফণি, মানে চোখে নাকি মণি থাকে না, পুরোটাই সাদা, ঠোঁটের কষে নাকি রক্ত গড়িয়ে পড়ে, আর ভূতেরা নাকি কথা বলে ন্যাকি সুরে। বুঝলাম, আমিও তাই শুনেছি, কিন্তু ভূত হওয়ার পর বুঝলাম দাদু ঠাকুমারা যা বলতেন তা সম্পূর্ণটা সত্যি নয়। ভূত হয়ে মানে আপনি আবার ভূত হলেন কবে? সে তো বেশ অনেকদিনই হলো। মানে কি সব বলছেন বলুন তো মশাই? আরে না না, ও কিছু না। মানে ভূতদের সাথে সংসার করতে গিয়ে যেটা বুঝলাম, ভূতেরাও মানুষেরই মতো, খুব একটা পার্থক্য নেই। শুধু মানুষ যেটা চায় সেটাই বাস্তবে প্রয়োগ করতে পারে, আর ভূতেরা সেটা পারে না। ভূতেরা যেটা ইচ্ছা সেটা করতে পারে না বলছেন তো? কিন্তু আমি তো শুনেছি ভূতেরা নাকি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে, যা ইচ্ছা তাই খেতে পারে। ওসব ডাহা মিথ্যে কথা। ভূতেরা মোটেই যেখানে চাইবে সেখানে যেতে পারে না। তাদেরও নিজস্ব একটা গণ্ডি আছে, সেই গণ্ডির মধ্যে তাদেরকে ঘুরে ফিরে বেড়াতে হয় যতক্ষণ না মুক্তি হচ্ছে। এই যেমন আমাকে দেখুন না, কেমন ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কি সব বলছেন? মানে ভূতের সাথে আপনার সম্পর্ক কি? এখানে আপনার কথা আসছে কেন? আপনি কি বলছেন বলুন তো হরিদা? আপনার শরীর টরীর ঠিক আছে তো? পেট গরম হয়েছে নাকি? শরীর থাকলে তো শরীর খারাপ হবে। আসলে ভূত হোক বা মানুষ, সবাই মুক্তিঘাসায় ছটপট করছে। শুধু মানুষ ভাবে মরে গেলেই মুক্তি।
আর মরে যাওয়ার পর ভূতেরা চায় এই বড় জাগতিক জগৎ থেকে মুক্তি, বুঝলেন? আসলে কোথাও কেউ সুখে নেই, ভূতদের থেকে মানুষ বরং অনেক সুখে আছে। একটু কষ্ট পেলেই মানুষ ভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কেউ কেউ তো দুঃখের তাড়নায় আত্মহত্যাও করে বসে, কিন্তু ভূতেরা কি ভাবে সেটা কখনো কোনোদিন ভেবে দেখেছেন? আমিও যে ভূতপ্রেত খুব একটা বিশ্বাস করতাম তেমনটা নয়, কিন্তু এখন বুঝতে পেরেছি বিজ্ঞান যা বলে এবং বিজ্ঞান যা করে তার বাইরেও এমন অনেক কিছু রয়েছে যার হদিশ আলোকময় জীবজগতের কাছে এখনো নেই। এই একটি জগতের ভিতরে আরও অনেক জগৎ রয়েছে, কিন্তু এখন আপনি বলুন কি করলে আপনি ভূতে বিশ্বাস করবেন? আচ্ছা, তার আগে আপনি বলুন তো, আপনি আমাকে ভূতে বিশ্বাস করাতে কেন চাইছেন? আজব তো, একটু আগে আপনিই তো বললেন আপনার নাকি এ বিষয়ে কৌতূহল রয়েছে। হ্যাঁ, কৌতূহল তো অবশ্যই রয়েছে, কিন্তু যেহেতু আমি ভূত কোনোদিনও দেখিনি সেহেতু আমি বিশ্বাস করি না। আচ্ছা, ধরে নিন ভূত আপনার সামনে এসেছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনি চিনবেন কি করে? কি করে বুঝবেন যে সেই ভূত? তা আবার হয় নাকি? ভূতে কি সত্যি কথা বলতে পারে? আপনি যদি কথা বলতে পারেন তাহলে ভূতে কেন পারবে না মশাই? এই আপনিও তো একদিন মরে ভূত হবেন, তাই না? তার মানে আপনি বলছেন ভূতেরাও মানুষের সাথে সরাসরি এসে কথা বলতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবশ্য শুনেছি প্ল্যানচেটের মাধ্যমে তাদের ডেকে কথাবার্তা বলা যায়, কিন্তু সেটা তো একটা অন্য পদ্ধতি। আবার সেই বিজ্ঞান নিয়ে এসে দাঁড় করালেন তো ব্যাপারটাকে। এই হলো মানুষদের একটা সবচেয়ে বড় দোষ, সব কিছুকে বিজ্ঞানের দোরগড়ায় দাঁড় না করালে আপনাদের আশ মেটে না। আপনারা এই করে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে চান। সে যতই চেষ্টা করুন না কেন, সত্যি তো সত্যিই থাকবে, সে তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাকে সত্যিকারের ভূত দেখাতে হবে। পারবেন কি দেখাতে? পারবো কেন বলছেন? আমি তো পেরেছি। কই, কখন? আমি দেখলাম না তো। সবকিছু কি আর খালি চোখে দেখা যায় মশাই? ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে অনুভব করতে গেলে ভিন্ন ভিন্ন দৃষ্টির প্রয়োজন হয়। এই যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন কি যেন একটা গন্ধ পাচ্ছেন। হ্যাঁ, গন্ধটা আমি এখনো পাচ্ছি। তাহলে এমনও তো হতে পারে যে ভূত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু আপনি জানতেই পারলেন না, কারণ আপনার সেই দৃষ্টি নেই। আপনি তো ভূত প্রেত থেকে সরে গিয়ে একেবারে আধ্যাত্মিকতায় প্রবেশ করে গেলেন দেখছি। এই পৃথিবীতে সবকিছুই একে অপরের সাথে জড়িত, কোনো কিছুর থেকেই কোনো কিছুকে আলাদা করা যায় না। কথা বলতে বলতে কত দূর চলে এসেছেন সেদিকে খেয়ালই ছিল না শেখরবাবুর। হঠাৎ কুয়াশার চাদর ভেদ করে ভোরের পাখি ডেকে উঠল। শান্ত কণ্ঠে কিছুটা বিচলিত হয়ে লোকটি বলল, যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হয়তো আবারও কোনোদিন দেখা হবে, কথা হবে। এখন সময় হয়ে এলো, এবার আমি চলি, বুঝলেন? একটু পরে সূর্য উঠবে, আমার আবার সূর্যের আলো টালো সহ্য হয় না। মানে গতকাল পর্যন্ত আপনার এমন কোনো সমস্যা ছিল বলে তো আমি জানতাম না হরিদা। হঠাৎ করে কি এমন হলো যে সূর্যের আলো একেবারে অসহ্য হয়ে উঠল, তাও আবার এই কনকনে শীতের দিনে? অবাক হয়ে কুয়াশাময় অন্ধকারের ছায়া ঢাকা হরিবাবুর ঠিক চোখের দিকে তাকানোর ব্যর্থ চেষ্টা করে কথাগুলো উচ্চারণ করলেন তিনি। অপরদিকের ব্যক্তি অন্ধকারে মুখ ঢেকে আশ্চর্যজনকভাবে হেসে উঠলেন। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা না গেলেও হাস্যময় মুখে সাদা ধবধবে দাঁতগুলো স্পষ্ট দেখতে পেলেন শেখরবাবু। লোকটি বলল, আগে তো এমন ছিলাম না, দিব্যি সূর্যালোকে থাকতে পারতাম, কিন্তু ভূত সমাজে এন্ট্রি নেওয়ার পর থেকে সেসব বদলে গেছে। একটু পরেই রাস্তায় লোকজন চলাচল শুরু হবে, তখন আর আপনার সাথে কথা বলতে পারবো না। যাই হোক, তাহলে এখন আসি, বুঝলেন তো? ভালো থাকবেন, আবার দেখা হবে এমন কোনো একদিন। সাথে সাথেই সেই পোড়া গন্ধটাও কোথায় যেন উবে গেল। হতবম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন শেখরবাবু।